20 রমজানের ট্রেনিং শেষ হলো। সেদিন ইফতারে বিশেষ খাবার দাবারের আয়োজন হলো। ইফতারির পর মাগরিব আদায় করে খোশ গল্পে মেতে উঠল সবাই। কিন্তু মোহাম্মদের তখন রেখাকে মনে পড়ে গেল, বাবাকে মনে পড়ে গেল। প্রশ্নগুলো খচ খচ করতে লাগলো মনে। কে আমি, কি আমার পরিচয়? উস্তাদ সালমানের নেতৃত্বে ফজর আদায় করল সবাই। ফজরের পর সবার সামনে দাঁড়ালেন তিনি। বললেন, অনেকদিন সবাই একসঙ্গে ছিলাম, অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে গেছে। সবাই সবাইকে ক্ষমা করে দেব, বিশেষ করে আমাকে সবাই ক্ষমা করে দেবে। আমরা একত্রিত হয়েছিলাম এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের চরম পাওয়া। দেশে দেশে প্রতিদিন লাখো মুসলিম নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের অবশ্যই কর্তব্য। আপনারা সবাই এখনো পড়াশোনা করছেন। লেখাপড়া শেষ হলে আপনারাই সামনের কাতারে দাঁড়িয়ে নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষ নিয়ে লড়াই করবেন। তবে এই মুহূর্তে 1 মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য এমন একজন তরুণকে আমরা ময়দানে চাই, যারা জীবন বাজি রেখে এই মহান কাজে অংশগ্রহণ করবে। কোনো জোর জবরদস্তি নেই, স্বেচ্ছায় যার ইচ্ছা হয় হাত তুলুন। ওস্তাদ সালমান থামতে পারলেন না, তার আগেই হাত উঠালো সবাই। দেখে আনন্দের ঢেউ উঠল ওস্তাদ সালমানের বুকে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, বললেন তিনি। আপাতত সবাইকে আমাদের দরকার নেই, আমাদের দরকার মাত্র 10 জন। বাকি সবাই বাড়ি ফিরে যাব, পড়াশোনা শেষ করব। মোহাম্মদ দাঁড়িয়ে গেল হঠাৎ। ওস্তাদ, আমাকে নিতেই হবে। ময়দানই আমার বাড়ি, আমি ময়দানেই থাকতে চাই। ওস্তাদ সালমান হাত ইশারায় বসিয়ে দিলেন মোহাম্মদকে। আমরা একটা প্ল্যান করেছি। ট্রেনিংয়ে সবচেয়ে ভালো করেছেন এমন 10 জনকে ময়দানে নেব আমরা। তবে কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যেতে না চাইলে তার পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে। আমি নামগুলো বলছি: মোহাম্মদ, মাজিদি, শাহবান, আশিক, ইফতি, নাশেদ, হারুন, মোকাররম, মিনহাল, আহমদ। আপনাদের কোনো আপত্তি না থাকলে দাঁড়ান। সবার আগে দাঁড়ালো মোহাম্মদ। মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ওর। থ্রিল ছড়িয়ে পড়েছে হৃদয়ের প্রতিটি কোণে। এখনই ময়দানে নেমে যুদ্ধ করার দৃশ্য ভেসে উঠছে চোখে। সবাই দাঁড়িয়ে গেছেন দেখছি। কারোই কোনো আপত্তি নেই? সবাই যেতে চান? জি ওস্তাদ, আমরা সবাই যেতে চাই, সমস্বরে বলে উঠল সবাই। আলহামদুলিল্লাহ। অন্যরা ফিরে যাবার প্রস্তুতি নিন। বালতিস্তান পাহাড়ের কাছে, যেখানে বাস থেকে নেমেছিলাম আমরা, সেখানেই বাস অপেক্ষা করছে। এখনই বেরিয়ে পড়ব আমরা। সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করল। মোহাম্মদ আর মাজিদিদের নিয়ে বসলেন আমির কাশ্মীরি। সবাইকে উদ্দেশ্য করে বললেন, কিছুক্ষণ পর জম্মু কাশ্মীরের পথ ধরব আমরা। হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে উচ্চতর প্রশিক্ষণ হবে আমাদের। প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে কিছু ফিল্ড ওয়ার্কও হয়ে যাবে। ভারতীয় হানাদারদের নির্যাতন নিপীড়নের চিত্র খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কিছুক্ষণ ঘুমিয়ে নিন সবাই। উস্তাদ সালমানের তত্ত্বাবধানে বাড়ির পথ ধরল অন্যরা। তাদের বিদায় জানিয়ে শুয়ে পড়ল মোহাম্মদ ও মাজিদিন। 10টার দিকে জেগে উঠল ওরা। উজু করে 2 রাকাত করে সালাতুল হাজত পড়ল। তারপর আমির কাশ্মীরির নেতৃত্বে বেরিয়ে পড়ল 10 জনের কাফেলা। ওদের জন্য একটি মাইক্রো অপেক্ষা করছিল বালতিস্তান পাহাড়ের কাছে। সবাই উঠে বসতেই মাইক্রো চলতে শুরু করলো জম্মু কাশ্মীরের সীমান্তের দিকে। কাশ্মীর সীমান্তের ইরবিলের কাছাকাছি একটা জায়গায় এসে থামলো মাইক্রো। আমির কাশ্মীরের নির্দেশ পেয়ে নেমে পড়ল সবাই। ইরবিলের পাহাড়ি পথ পাড়ি দিয়ে নীলাম উপত্যকায় প্রবেশ করলো তারা। সেখান থেকে প্রবেশ করলো ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। বারামুলা জেলার সুপুরের ঘন জঙ্গলে ঘেরা দিগন্ত বিস্তৃত পাহাড়ের গভীর অংশে হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটি। 1989 সালে মোহাম্মদ আহসান ধরের হাতে হিজবুল মুজাহিদিনের জন্ম। বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন
সৈয়দ সালাউদ্দিন নামের এক মর্দে মুজাহিদ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বহুবার ভারতকে নাকানি চুবানি খাইয়েছে। বর্তমানে হিজবুল মুজাহিদিনের অধীনে 2000-এরও অধিক সশস্ত্র যোদ্ধা রয়েছে। বহু পথ পাড়ি দিয়ে, বহু চড়াই উতরাই পেরিয়ে আমির কাশ্মীরের নেতৃত্বে হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে এসে উপস্থিত হল 10 জনের ক্ষুদ্র কাফেলাটি। ঘাঁটিতে উপস্থিত মুজাহিদিন অভ্যর্থনা জানালেন কাফেলার সবাইকে। অজু গোসল করে ফ্রেশ হলো সবাই। তারপর নামাজ আদায় করে আশেপাশে ঘুরে দেখল। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মনে হয় দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের কাঁধের উপর নেমে এসেছে বিশাল আকাশ। হঠাৎ আলোকোজ্জ্বল রোদ এসে আলোয় ভরিয়ে দিচ্ছে পাহাড়ের কোল। আবার পরক্ষণেই ঝরে পড়ছে পেজা পেজা দুগ্ধ ধবল তুষার। 2 দিন পর শুরু হলো উচ্চতর প্রশিক্ষণ। কঠিন সব সামরিক কলাকৌশল শেখানো হলো 10 জন। প্রশিক্ষণের প্রতিটি পর্ব ভালো করল মোহাম্মদ। প্রতিটি ধাপেই উতরে গেল সে সফলতার সঙ্গে। পুরো ঘাঁটিতে ছড়িয়ে পড়ল তার বিস্ময়কর প্রতিভার কথা। তার শারীরিক শক্তি, উপস্থিত বুদ্ধি, সামরিক কলাকৌশল প্রয়োগের বিস্ময়কর সামর্থ্য, দূরদর্শিতা এবং প্রজ্ঞা কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ল সবার মাঝে। তার সামরিক প্রতিভা দেখে বিস্মিত হতে হলো প্রশিক্ষকদেরও। তারা এক বাক্যে স্বীকার করলেন, এমন প্রতিভা দীর্ঘ সামরিক জীবনে আমরা আর দেখিনি। দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল। প্রশিক্ষণের সমাপ্তি ঘটল। হঠাৎ করেই একদিন একটি দুঃসংবাদ শুনতে পেল ওরা। কাশ্মীরের এক সময়কার সম্রাট ইউসুফ চাকের বংশধর মারিয়াম জাফিনা নামের 14 বছরের এক তরুণীকে অপহরণ করেছে আমলেশ নামের ভারতীয় এক কর্নেল। গত বছরও একজন কিশোরীকে অপহরণ করেছিল সে। বহুদিন নিজের বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে তাকে। নিজেকে বাঁচাতে গিয়ে একদিন আত্মহত্যা করেছিল সেই কিশোরী। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি হিজবুল মুজাহিদিন। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এখন আবার সম্রাট ইউসুফ চাকের বংশধর মারিয়াম জাফিনাকে অপহরণ করল সে। রাতে তাহাজ্জুদের পর হাত উঠিয়ে কান্নায় ভেঙে পড়ল সবাই। কাকুতি মিনতি করে মারিয়াম জাফিনার জন্য সাহায্য চাইল আল্লাহর কাছে। সকালে আমির কাশ্মীরের কাছে উপস্থিত হলো মোহাম্মদ। সালাম দিয়ে বলল, আসলে কি ঘটেছে ভাইয়া? খুলে বলবেন আমাকে? জানার জন্য মনটা ছটফট করছে। সব বলতে পারবো না, আপাতত শুধু এতটুকুই বলি, হিজবুল মুজাহিদিনের সিনিয়র কমান্ডাররা মিটিংয়ে বসেছেন কিভাবে মারিয়াম জাফিনাকে উদ্ধার করা যায় সেটা নিয়ে। আমির কাশ্মীরি ঢুকে পড়লেন পাহাড়ি একটা বাংকারের ভেতর। মিটিংটা ওখানেই চলছে। বাংকারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো মোহাম্মদ। আধা ঘন্টা পর আমির কাশ্মীরিকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখল সে। বের হয়ে মোহাম্মদকে ইশারায় ডাকলেন তিনি। আমির কাশ্মীরির পিছু পিছু বাংকারে প্রবেশ করল মোহাম্মদ। ভেতরে 15-20 জন বসে আছেন। মোহাম্মদ সালাম দিয়ে বসে পড়ল আমির কাশ্মীরির পাশে। হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন বললেন, মারিয়াম জাফিনাকে উদ্ধার করার জন্য যে অভিযান আমরা পরিচালনা করতে চাই, সেখানে একজন তরুণকে আমাদের প্রয়োজন, যার শারীরিক গঠন সুন্দর কিন্তু মুখে দাড়ি নেই এবং শরীর ঠিক সৈনিকদের মতো। প্রতিভা, উপস্থিত বুদ্ধি, সামরিক কলাকৌশল প্রয়োগের সামর্থ্য, এইসব বিবেচনায় সব দিক থেকে মোহাম্মদকেই আমার পছন্দ। সবাই ওকে দেখুন ভালো করে। যদি আপনাদেরও পছন্দ হয়, আমরা ওর সঙ্গে কথা বলতে পারি। সৈয়দ সালাউদ্দিন থামতেই হিজবুল মুজাহিদিনের কমান্ডাররা তাকালেন মোহাম্মদের দিকে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করতে শুরু করলেন তারা। মুঈন আল মাহদি বললেন, লম্বায় তো বেশ আছে, গড়নও সুন্দর, একেবারে সৈনিকদের মতো। দাড়ি উঠি উঠি করছে। ওর সামরিক প্রতিভাও বিস্ময়কর। ওকে কাজে লাগানো যায়। অন্যরাও সুর মেলালেন তার সঙ্গে। সাবির জুহানি বললেন, ওর মতামত জেনে নেওয়া দরকার না? যে অভিযানে তার নিশ্চিত মৃত্যু হতে পারে, তেমন একটি অভিযানে সে যেতে চায় কিনা? ঠিক আছে, ওর মতামত নিতে হবে আগে। সৈয়দ সালাউদ্দিন তাকালেন মোহাম্মদের দিকে। মারিয়াম জাফিনাকে উদ্ধার করার জন্য এমন একটি অভিযানে তোমাকে পাঠাতে চাই আমরা, যেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার মৃত্যুও হতে পারে।
আর যদি বেঁচে ফিরতে পারো তাহলে আমাদের আনন্দের সীমা থাকবে না। তুমি কি চ্যালেঞ্জটা নিতে চাও? আনন্দে মোহাম্মদের চোখে পানি চলে এলো, গর্বে ফুলে উঠল বুকটা। হঠাৎ করেই এমন জান্নাতি সৌভাগ্যের দরজা খুলে যেতে দেখে কেমন যেন নির্বাক হয়ে গেল মোহাম্মদ। সৈয়দ সালাউদ্দিনের প্রশ্ন শুনে মুখ খুলল সে। জি ওস্তাদজি, আমি রাজি। মহা সৌভাগ্যের চ্যালেঞ্জটা আমি নিতে চাই। আলহামদুলিল্লাহ। সৈয়দ সালাউদ্দিন শুকরিয়া আদায় করে বললেন, এক্ষেত্রে ওর কোডনেম নির্বাচন করা জরুরি। ওর কোডনেম হতে পারে মিম সিত্তাহ। অভিযানের ভিডিওতে আমরা ওর কোডনেম ব্যবহার করব, যেন সামরিক বাহিনী ওর নাম পরিচয় জানতে না পারে। আরিফ বিল্লাহ ওকে প্ল্যান বুঝিয়ে দেবেন, আর অভিযানে নামার আগে কয়েকবার মহড়া করে নেবেন, সব কিছু যেন ওর কাছে পরিষ্কার হয়ে যায়। মোহাম্মদকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে এলেন আরিফ কাশ্মীরি। প্রায় আধা ঘন্টা সময় ধীরে ধীরে প্ল্যানটা বুঝিয়ে দিলেন ওকে। মোহাম্মদও খুঁটিনাটি অনেক কিছু জেনে নিল প্রশ্ন করে। শেষে প্রশ্ন করল, ওস্তাদ, আপনারা নিশ্চিত কর্নেল আমলেশের কোয়ার্টারেই আছে মারিয়াম জাফিনা? মোটামুটি নিশ্চিত আমরা। আমাদের সোর্স এমনটাই জানিয়েছে। অতীতে তার কথা কখনো মিথ্যা হয়নি, আশা করি এবারও মিথ্যা হবে না। আজ সারাদিন তুমি আর আমি মহড়ায় অংশ নেব, রাতে তুমি বেরিয়ে পড়বে অভিযানে। তার আগে তোমাকে নিয়ে যাব সুপুর মিলিটারি একাডেমির দিকে। কর্নেল আমলেশের কোয়ার্টার রেকি করে আসবো আমরা, ইনশাআল্লাহ ওস্তাদজি। সারাদিন অভিযানের মহড়ায় অংশ নিল মোহাম্মদ। এক ফাঁকে গিয়ে রেকি করে আসলো কর্নেল আমলেশের কোয়ার্টারের আশপাশের জায়গা। মনে মনে বেশ আত্মপ্রত্যয়ী হয়ে উঠল সে। জানে মহড়ার মতো বাস্তব অভিযান অত সহজ হবে না, তবুও বুকের ভেতর সাহসের একটা স্রোত অনুভব করছে মোহাম্মদ। নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবে। কাকের পাখায় ভর করে আধার নামল। আকাশে তারাও নেই, চাঁদ গেছে আমাবস্যার দাওয়াত খেতে। ধীরে ধীরে রাত আরো গভীর হল। আরিফ বিল্লাহ এক সেট আর্মি ইউনিফর্ম তুলে দিলেন মোহাম্মদের হাতে। ইউনিফর্মটা গায়ে জড়িয়ে নিল মোহাম্মদ। পায়ে আর্মি বুট পরল, হাতে পরে নিল গ্লাভস, চোখে নাইট ভিশন চশমা, যেন অন্ধকারে সব দেখে শুনে চলা যায়। চশমার ঠিক মধ্যখানে রয়েছে একটি গোপন ভিডিও ক্যামেরা, স্পাই ক্যাম। মিলিটারি একাডেমির ভেতরে সব কিছু ভিডিও করবে এটি। সব প্রস্তুতি শেষে ভয়ঙ্কর এক অভিযানের পথে বেরিয়ে পড়ল মোহাম্মদ। সুপুর মিলিটারি একাডেমি দাঁড়িয়ে আছে বিশাল জায়গা নিয়ে। চারপাশে মজবুত সীমানা প্রাচীর, গেটে কড়া পাহারা, ভেতরে অফিস ভবন, সেনা ব্যারাক আর অফিসার্স কোয়ার্টার। মিলিটারি একাডেমির ভেতরে একেবারে সীমানা প্রাচীর ঘেঁষে কর্নেল আমলেশের কোয়ার্টার বিল্ডিং। সীমানা প্রাচীর টপকে সহজে কোয়ার্টারে প্রবেশ করা যেত, কিন্তু ভয় একটাই, সীমানা প্রাচীরের ওপার যে কাঁটাতার রয়েছে প্রায় নাকি সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়। সুতরাং গেট ছাড়া অন্য কোনোভাবে ভেতরে প্রবেশ করার আর কোনো পথ নেই। দূরে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে গেটটা লক্ষ্য করল মোহাম্মদ। গার্ড রেজিমেন্টের 4 জন সৈন্য অস্ত্র হাতে গেটের সামনে হাঁটাহাঁটি করছে। এদের চোখ ফাঁকি দিয়ে গেট দিয়ে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকল সে। হঠাৎ এক সৈন্য বেরিয়ে এলো গেট দিয়ে। 2 আঙ্গুল মুখের কাছে এনে সিগারেট ধরার ভঙ্গি করল সে। গার্ড রেজিমেন্টের পাহারারত সৈন্যদের বোঝালো দোকান থেকে সিগারেট আনতে যাচ্ছে। দেখেই চট করে একটা বুদ্ধি খেলে গেল মোহাম্মদের মাথায়। সৈন্যদের চোখ এড়িয়ে সিগারেটের দোকানে চলে এলো সে। সিগারেট কিনলো 1 প্যাকেট। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে হেলে দুলে হাঁটতে শুরু করলো মিলিটারি একাডেমির গেটের দিকে। গেটের সামনে যেতে পাহারারত এক সৈনিক সিগারেট চাইল মোহাম্মদের কাছে। সবার হাতে একটি করে সিগারেট দিল মোহাম্মদ। তারপর আস্তে করে ঢুকে পড়ল গেটের ভেতর। ঢুকেই কর্নেল আমলেশের কোয়ার্টারের দিকে হাঁটতে শুরু করলো সে। যা করা দ্রুত করতে হবে। সিগারেট কিনতে বেরিয়ে যাওয়া সৈন্যটি যদি দ্রুত ফিরে আসে তাহলে ওর ঝাড়িঝুড়ি ফাঁস হয়ে যাবে। কর্নেল আমলেশের কোয়ার্টারের ঠিক পেছনে চলে এলো মোহাম্মদ। দেয়াল বেয়ে তরতর করে উঠে পড়ল দোতলার ভেন্টিলেটরের বরাবর। আস্তে আস্তে কোনো শব্দ না করে মাথাটা ঢুকিয়ে দিল ভেতরে। ডিম লাইট জ্বলছে রুমটিতে। সোর্সের তথ্য অনুযায়ী
এটাই হওয়ার কথা কর্নেল আমরেশের বেডরুম। খাটের উপর একজন শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। কে? কর্নেল আমলেশ। প্রথম চান্সেই হত্যা করতে হবে তাকে, তারপর খুঁজে বের করতে হবে মারিয়াম জাফিনাকে। পেয়ে গেলে কেটে পড়তে হবে তাকে নিয়ে। আস্তে আস্তে রুমের ভেতরে শরীরটাকে আরো গলিয়ে দিল মোহাম্মদ, কিন্তু পুরোপুরি ব্যালেন্স রাখতে পারল না। ধুম করে পড়ে গেল কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটির উপর। সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করে উঠল একটি মেয়েলি কণ্ঠ। কে এই মেয়ে? মারিয়াম জাফিনা না তো? না, চিন্তাটাকে বাতিল করে দিল মোহাম্মদ। মারিয়াম জাফিনাকে এত সুন্দর কম্বল জড়িয়ে এমন সুদৃশ্য বেডরুমে ঘুমানোর সুযোগ দেবে না মালাউনেরা। কম্বল দিয়ে মুখটা ঢাকা ছিল বলে চিৎকারটা বাইরে খুব জোরে শোনা গেল না। আবার চিৎকার দিতে যাচ্ছিল মেয়েটি, তার আগেই মুখ চেপে ধরল মোহাম্মদ। কিন্তু তিরিং বিরিং করে জোর খাটাতে শুরু করলো সে। ছাড়িয়ে নিতে চাইল নিজেকে, বাধ্য হয়ে তার বুকের উপর চেপে বসতে হলো মোহাম্মদ। মোহাম্মদ মুখ নামিয়ে আনলো মেয়েটির কানের কাছে, বলল, তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি, দয়া করে চিৎকার করবে না। চিৎকার করলে সোজা পরপারে পাঠিয়ে দেব। মোহাম্মদের হুমকি শুনে শান্ত হলো মেয়েটির চোখ। মোহাম্মদ হাত সরিয়ে নিচ্ছিল, সঙ্গে সঙ্গে আবার চিৎকার করতে উদ্যত হলো সে। বাধ্য হয়ে মুখের ভেতর কম্বল ঢুকিয়ে দিল মোহাম্মদ। দু হাত পেছন দিকে নিয়ে বেঁধে ফেলল বিছানার চাদর দিয়ে। তারপর তাকে কাঁধে তুলে ওয়ার্ড্রোফের ড্রয়ার খুলল টান দিয়ে। একটা পাজামা বের করলো, সেটা দিয়ে বেঁধে ফেলল তার দুই পা। মুখ থেকে কম্বল বের করে ওড়না ঢুকিয়ে দিল সেখানে। এবার বড় একটি তোয়ালে দিয়ে পা বেঁধে ফেলল তার। তারপর পাতলা কম্বলটা দিয়ে খাটের পায়ার সঙ্গে শক্ত করে বেঁধে রাখলো তাকে। যত চেষ্টাই করুক, একা একা নিজেকে আর মুক্ত করতে পারবে না মেয়েটি। এবার অন্য কাজে নজর দেওয়া যায়। আস্তে আস্তে দরজা খুলল মোহাম্মদ। ডাইনিংয়ের প্যাসেজে বেরিয়ে এলো। ডাইনিংয়ের দুই পাশে দুটি রুম। একটি রুমের দরজা খোলা। সতর্ক পায়ে এগিয়ে গেল সেদিকে। সাবধানী ভঙ্গিতে উকি দিল রুমের ভেতরে। টিম টিম করে ডিম লাইট জ্বলছে। খাটের উপর একজন শুয়ে আছে। পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না। শুয়ে গড়ান দিয়ে ভেতরে ঢুকে পড়ল মোহাম্মদ। ক্রল করে চলে এলো মানুষটার মাথার কাছে। ধীরে ধীরে মাথা উঠলো উপরে। মানুষটার গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা, মুখটা উদম। দেখেই চিনে ফেলল মোহাম্মদ। এই লোকটার ছবি তাকে দেখিয়েছিলেন আরিফ কাশ্মীরি। কোমর থেকে সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিল সে। কর্নেলের কপাল বরাবর ধরে ট্রিগার চাপ দিল সে। বিপ করে একটা শব্দ হলো শুধু। একবার নড়ে উঠল কর্নেল আমলেশের শরীরটা। গলা দিয়ে গড়গড় শব্দ বেরোতে শুরু করলো। মুখে বালিশ চাপা দিল মোহাম্মদ। ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো কর্নেল। এবার মারিয়াম জাফিনাকে নিয়ে পালাতে হবে। রুমটি থেকে বেরিয়ে এলো সে। খুঁজতে শুরু করলো মারিয়াম জাফিনাকে। যে রুমটির দরজা বন্ধ দেখে গিয়েছিল মোহাম্মদ, সেই রুমের সামনে এলো সে। দরজার গায়ে আস্তে করে চাপ দিল, খুলল না। সম্ভবত ভেতর থেকে আটকানো। মারিয়াম জাফিনা কি এই রুমের ভেতর? মনে হয় না। কোনো রুমের ভেতর তার ঠাঁই হওয়ার কথা নয়। তাহলে পাকঘরে এলো সে, নেই। ডাইনিংয়ের উল্টো দিকের বারান্দায় দেখলো, ওখানেও নেই। তাহলে কোথায় আছে মারিয়াম জাফিনা? কোনো বাথরুমে ঢুকিয়ে রেখেছে? কমন বাথরুমে উকে দিল, নেই। আমলেশের বাথরুমটাও ফাঁকা। বেরিয়ে আসতে গিয়েই হঠাৎ চোখে পড়ল একটা বড় সড়ো বারান্দা আছে তার রুমের পাশে। বারান্দায় উকি দিয়ে চমকে যেতে হলো। জড়সড়ো হয়ে শুয়ে আছে একটি মেয়ে। থর থর করে কাঁপছে শীতে। চোখ খোলা, অশ্রু ঝরছে। মোহাম্মদকে দেখেই ভয়ে কেঁপে উঠল মেয়েটি। মোহাম্মদ অভয় দিল তাকে। হাঁটু গেড়ে বসলো তার পাশে। ফিস ফিস করে বলল, মারিয়াম জাফিনা, আমি নিতে এসেছি তোমাকে, ভয় নেই, ওঠো। তবুও কুকড়ে থাকলো মারিয়াম জাফিনা। চোখ থেকে ভয় কাটছেই না। আবার অভয় দিল মোহাম্মদ, ওঠো, আমি তোমার ভাই মোহাম্মদ, এখনই পালাবো আমরা এখান থেকে, চলো। এবার উঠে বসলো মারিয়াম জাফিনা। কেঁদে উঠল ফুপিয়ে। ওকে নিয়ে সোজা নিচে নেমে এলো মোহাম্মদ। বের হবে কেমন করে?
সেই চিন্তা পেয়ে বসলো তাকে। গেট দিয়ে বেরোতে গেলে সোজা মারা পড়তে হবে। সীমানা প্রাচীন টপকাতে গিয়ে যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয় তাহলেও মরতে হবে। উপায় কি তাহলে? ভাবতে ভাবতেই একটা বুদ্ধি চেলে এলো মাথায়। দৌড়ে আবার আমলেশের কোয়ার্টারে ঢুকলো সে। আমলেশের ইউনিফর্মটা রাখা ছিল দরজার পেছনের হ্যাঙ্গারে। দ্রুত হাতে সেটা জড়িয়ে নিল গায়ে। আমলেশের টেবিলের উপর একটা কাগজে কয়েকটা কথা লিখলো দ্রুত। তারপর ক্যাপ পরে নিচে নেমে এলো। সোজা হাঁটতে শুরু করলো গেটের দিকে। গেটের সামনে সৈন্যদের জটলা। সিগারেট হাতে এক সৈন্য বারবার বলতেছে, সত্যি করে বলছি, আমিও বেরিয়েছিলাম সিগারেট আনতে, এখন ফিরছি। কিন্তু গার্ড রেজিমেন্টের সৈন্যরা তাকে বিশ্বাস করতে পারছে না। তারা বলছে, সিগারেট আনতে যে বেরিয়েছিল অনেক আগেই সে ভেতরে প্রবেশ করেছে। তুমি ভেতর থেকে বের হওনি। কে তুমি? আইডি কার্ড দেখাও, পরিচয় দাও। সৈন্যটি বারবার বলছে, আইডি কার্ড বেরাকে, আমাকে ঢুকতে দাও। তর্করত সৈন্যদের পাশ কাটিয়ে বেরিয়ে এলো মোহাম্মদ। বুকে কর্নেল আমলেশের নাম দেখে সেলুট করলো গার্ডেরা। মোহাম্মদ ওদিকে ভ্রুক্ষেপ না করে সোজা হাঁটতে থাকলো সামনের রাস্তা ধরে। আরেকটু সামনেই জঙ্গল। জঙ্গলে ঢুকে পড়তে পারলেই ওকে আর কেউ খুঁজে পাবে না। কিন্তু যে ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছিল পেছন থেকে, মোহাম্মদ তা কল্পনাও করেনি। মিলিটারি একাডেমির অফিস ভবনের ৩য় তলায় সিসিটিভি অপারেটর রুম। সিসিটিভি অপারেটর রুমের দায়িত্বে আছে লেফটেন্যান্ট শ্রীরাম। ভীষণ ঘুম পাচ্ছে তার। পেটে একটু মদ না পড়লে চোখ থেকে ঘুম সরবে না। এই জিনিস সবসময় সঙ্গেই রাখে সে। না রেখে উপায় নেই। একটু পর পর যদি পেটে না পড়ে জিনিসটা, স্থির থাকা যায় না। এই যেমন এখন ভীষণ ঘুম পাচ্ছে, জিনিসটা পেটে পড়লেই ঘুমটা বিদায় নেবে। বোতলের ছিপি খুলল সে। ঢকঢক করে গিলে ফেলল কয়েক ঢোক। শরীরটা বেশ তাজা হয়ে উঠল মুহূর্তে। ঘুমটাও বিদায় হলো সঙ্গে সঙ্গে। কিন্তু অন্য বিপদে পড়ল শ্রীরাম। মদ খেলেও তেমন একটা নেশা হয় না তার, কিন্তু আজ কেন যেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। একটু একটু নেশা নেশা লাগছে। আরও অনেক ঢোক গিলে ফেলল সে। নেশা আরও কড়া হয়ে এলো। নিজেকে স্থির রাখা যাচ্ছে না। মাথাটাও ঘাড়ের উপর বারবার হেলে পড়ছে। চোখে ঘুম নেই, অথচ চোখটা বারবার বন্ধ হয়ে আছে। চোখ বন্ধ করে থাকা যাবে না। সিসিটিভি মনিটরের উপর চোখ রাখতে হবে। জোর করে চোখ রাখার চেষ্টা করলো শ্রীরাম। তারপর সিসিটিভি মনিটরের উপর তাকিয়েই আটকে উঠল সে। ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি কর্নেল আমলেশের ভেন্টিলেটর ভেঙে ঢুকে পড়েছে ভেতর। দেখতে দেখতেই আবার বোতল হাতে নিল সে। শরীরটা চাঙ্গা করতে হবে। আরও কয়েক ডোক গিলে ফেলল ডক ডক করে। কিন্তু এর ফল হলো উল্টো। পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়ল শ্রীরাম। প্রায় আধা ঘন্টা পর নেশা কাটল তার। ধীরে ধীরে মাথাটা কাজ করতে শুরু করল। হঠাৎ করে মনে পড়ে গেল সিসিটিভিতে দেখা দৃশ্যটার কথা। আবার সিসিটিভিতে মনোযোগ দিল সে। দেখতে পেল কর্নেল আমলেশের কোয়ার্টার থেকে বেরিয়ে আসছে ইউনিফর্ম পরা এক লোক। সোজা গেটের দিকে হাঁটতে শুরু করেছে সে। সঙ্গে একটা মেয়েও আছে। সিসিটিভি জুম করলো সে। চিনতে চেষ্টা করলো লোকটাকে। বুকের নেম প্লেটে কর্নেল আমলেশের নাম লেখা, কিন্তু তারপরও কেন যেন খটকা লাগছে শ্রীরামের। লোকটার হাঁটার স্টাইলই তাকে খটকায় ফেলে দিয়েছে। সামনের দিকে খানিকটা ঝুলে দুলতে দুলতে হাঁটেন কর্নেল আমলেশ, কিন্তু এই লোক হাঁটছে মাথা উঁচু করে। এটা কর্নেল আমলেশ হতেই পারে না। গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে লোকটা। তাকে আটকাতেই হবে। টেলিফোনের রিসিভার হাতে নিল শ্রীরাম। ডায়াল করলো গার্ডরুমের নম্বরে। রিসিভ হতেই লোকটাকে আটকানোর আদেশ দিল সে। আদেশ পেয়েই গার্ডরুম ছেড়ে দৌড়ে বেরিয়ে এলো গার্ডরুম রেজিমেন্টের এক সৈনিক। সঙ্গীদের উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলল, থামাও ওই লোকটাকে, ও আমলেশ স্যার নয়। ততক্ষণে মোহাম্মদ জঙ্গলের কাছাকাছি চলে এসেছে। পেছনে সৈনিকদের হৈহুল্য শুনে জোরে দৌড় দিল। আরেকটু এগোলেই জঙ্গলে ঢুকে পড়বে, কিন্তু তার আগেই ফায়ার শুরু করলো সৈনিক। মোহাম্মদকে ছুঁই ছুঁই করে ছুটে যেতে লাগলো মুহুর মুহুর গুলি। বাধ্য হয়ে শুয়ে পড়ল মোহাম্মদ। মারিয়াম জাফিনাকে পিঠে নিয়ে ক্রল করে ঢুকে পড়ল জঙ্গলে। তারপর উঠে দৌড়াতে শুরু করলো জোরে।
হঠাৎ কিসের সঙ্গে যেন হোঁচট খেল সে, পড়ে গেল উপর হয়ে। মোহাম্মদ হালকা ব্যথা পেল কোমরে, মারিয়াম জাফিনা ব্যথা পেল মাথায়। পেছনে 3 সৈন্য গুলি করতে করতে জঙ্গলে ঢুকে পড়েছে। হঠাৎ দাঁড়িয়ে গেল মোহাম্মদ। মারিয়াম জাফিনাকে পিঠে ঝুলিয়ে উঠে পড়ল একটা গাছে। সৈনিকরা এগিয়ে এলো ওর কাছাকাছি। হঠাৎ একটা শেয়াল দৌড়ে গেল সৈনিকদের সামনে থেকে। গাছপালা নড়ে উঠল। সৈনিকরা ভাবল কোনো মানুষ আছে ওখানে। মুহুর মুহুর গুলি ছুটতে শুরু করলো ওরা। এই ফাঁকে সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিল মোহাম্মদ। ঠান্ডা মাথায় নিশানা করলো একজনকে। ধুপ করে একটা আওয়াজ হলো। লোকটা মাথা চেপে ধরে বসে পড়ল যন্ত্রণায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল তার সঙ্গে। এলোপাতাড়ি ফায়ার করতে শুরু করলো ওরা। হঠাৎ একটা ধাক্কার মতো লাগলো মোহাম্মদের পায়ে। কি হলো ঠিক বুঝতে পারল না। আবারও সৈন্যদের দিকে মনোযোগ দিল সে। ঠান্ডা মাথায় টার্গেট করলো আরেকজনকে। ঠিক মাথার মাঝখানটা ঘুরিয়ে গেল তার। সোজা উল্টে পড়ে গেল সে। তার সঙ্গে একমাত্র সৈন্যটা প্রচণ্ড ভয় পেয়ে গেল। কাঁপতে শুরু করলো ঠক ঠক করে। জঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে চাইল সে। উল্টাপাল্টা গুলি করতে করতে হারতে শুরু করলো পেছন দিকে। মোহাম্মদ নিশানা করলো ওকে, কিন্তু 2বার টার্গেট মিস হয়ে গেল। তৃতীয়বারের মাথায় সফল হলো সে। লোকটার বুক ঝাঁঝরা করে দিয়ে বেরিয়ে গেল একটি বুলেট। এবার টের পেল মোহাম্মদ ডান পায়ের বুড়ো আঙ্গুল যেন ভারী ভারী লাগছে। আঙ্গুল হাত দিল সে। ব্যথায় কুচকে গেল মুখ। হাত মাখামাখি হয়ে গেল রক্তে। আঙ্গুলটা এফোর উফোর হয়ে বেরিয়ে গেছে একটা বুলেট। মারিয়াম জাফিনার ওড়না দিয়ে আঙ্গুলটাকে বাঁধল সে। তারপর নেমে এলো গাছ থেকে। 3 সৈন্যের ইউনিফর্ম আর অস্ত্রগুলি কুড়িয়ে নিল। তারপর পা টেনে টেনে হাঁটতে শুরু করলো সামনের দিকে। সামনেই এক জায়গায় ওর জন্য হিজবুল মুজাহিদিনের একটি টিম অপেক্ষা করছে। সে পর্যন্ত পৌঁছানোর আগে হাল ছাড়া যাবে না। মনের জোরে কিছুক্ষণ হাঁটল মোহাম্মদ, কিন্তু ধীরে ধীরে পা অবশ হয়ে আসতে শুরু করল। ব্যথা তীব্র থেকে তীব্র হতে থাকলো। এক সময় থেমে যেতে বাধ্য হলো মোহাম্মদ। কোনো রকম বসে পড়ল একটা গাছে হেলান দিয়ে। কিছুক্ষণ পর আর বসেও থাকতে পারল না, শুয়ে পড়ল মাটিতে। মারিয়াম জাফিনাও বসলো মোহাম্মদের পাশে। মোহাম্মদের মাথাটা যত্ন করে উঠিয়ে নিল কোলে। আর তখনই জ্ঞান হারালো মোহাম্মদ। সুপুর মিলিটারি একাডেমির গেটে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে গার্ড রেজিমেন্টের সৈন্য কেতুম ধাওয়ান। বেশ ভয় ভয় লাগছে তার। তার সঙ্গী 3 জন গেছে নকল আমলেশকে ধরে আনতে। এরপর পেরিয়ে গেছে অনেক সময়, কিন্তু ওদের ফেরার নাম নেই। গেট লাগোয়া গার্ড রুমে প্রবেশ করল সে। আর্মি কন্ট্রোল রুমে জানালো বিষয়টা। সঙ্গে সঙ্গে একটা হইচই পড়ে গেল। রিজার্ভ সৈন্য তলব করা হলো। ওদের পাঠানো হলো সৈন্যদের খুঁজে জঙ্গলের ভেতর। চোখে নাইট ভিশন চশমা আছে, তারপরও পাওয়ারফুল সার্চ লাইট নিয়ে গেল ওরা। 2 দলে ভাগ হয়ে খুঁজতে শুরু করলো গার্ড রেজিমেন্টের সৈনিকদের। খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পেরিয়ে গেল। হঠাৎ এক সৈন্যের চোখ পড়ল একটা জিনিস। একটা আর্মির ক্যাপ পড়ে আছে মাটিতে। সঙ্গীদের ডাকলো সে। দেখালো ক্যাপটা। ব্যাপার কি? ওরা মারা পড়েনি তো নকল কর্নেলের হাতে? সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল একজন। অন্যরা কোনো উত্তর দিল না। ভয় ছেকে ধরেছে ওদের। একটা বৃত্ত করে আশেপাশে আরো খোঁজাখুঁজি শুরু করলো ওরা। একটু সামনে এগোতেই শিউরে উঠলো ওরা। একটা লাশ পড়ে আছে, বিবস্ত্র, কোনো অস্ত্রও নেই। লাশটা উল্টে পাল্টে দেখলো। চিনতে অসুবিধা হলো না, রামেশ লাহুরি, গার্ড রেজিমেন্টের সৈন্য। অন্যরাও হয়তো আশেপাশেই পড়ে আছে লাশ হয়ে। দাঁড়িয়ে না থেকে এসো ওদের খুঁজে বের করি। বলতে বলতে পেছন দিকে সরতে যাচ্ছিল। হঠাৎ কিসের সঙ্গে যেন টক্কর খেলো তার পা। তাকিয়ে জমে গেল সে। আরেক সৈন্য পড়ে আছে এখানে। তার মাথার সঙ্গেই টক্কর খেয়েছে পা। এর মানে লোকটার সঙ্গে এখানেই যুদ্ধটা হয়েছে ওদের। আবার বলল সে। লাশটার মুখের উপর লাইট মারল একজন। গার্ড রেজিমেন্টের বিমল তিওয়ারি বিবস্ত্র হয়ে পড়ে আছে। ওরা 3 জন এসেছিল। 2 জনের খোঁজ পাওয়া গেল। আরেকজন? প্রশ্ন করল একজন। হয়তো আশেপাশেই আছে। দাঁড়িয়ে থেকো না, খোঁজো তাড়াতাড়ি। আবার সচল হলো সবাই। খুঁজতে শুরু করলো মনোযোগ দিয়ে। বেশিক্ষণ খুঁজতে হলো না। কয়েক গজ সামনেই পেয়ে গেল তৃতীয় লাশটা, বিবস্ত্র।
মাথাটা চূর্ণ বিচূর্ণ, গুলিটা তার মাথায় লেগেছিল। লাশটাকে কাঁধে তুলে মিলিটারি একাডেমিতে ফিরে এলো ওরা। লাশগুলো মর্গে রেখে চলে এলো কর্নেল আমলেশের কোয়ার্টারের সামনে। সেখানে কি ঘটেছে দেখা দরকার। দোতলায় উঠেই একটা ধাক্কা খেলো ওরা। ফ্ল্যাটের দরজা হট করে খোলা, ভেতরে লাইট জ্বলছে। আমলেশ স্যার বলে কয়েকজন জোরে জোরে ডাকলো ওরা। কোনো সাড়া পাওয়া গেল না। হাতের অস্ত্র তাক করে সতর্কতার সঙ্গে ভেতরে প্রবেশ করলো সৈনিকরা। কর্নেল আমলেশের রুমের দরজা খোলা। আবারও আমলেশ স্যার বলে ডাকতে ডাকতে ঢুকে পড়ল রুমের ভেতর। কর্নেল আমলেশ পড়ে আছেন খাটের উপর, চোখ দুটো খোলা, বালিশ আর বিছানা রক্তে মাখামাখি। গুলি করে মারা হয়েছে তাকে। কর্নেল আমলেশের মেয়েকে উদ্ধার করা হলো পাশের রুম থেকে। খাটের পায়ার সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল তাকে। আর্মি কন্ট্রোল রুমে ফোন করলো ওরা। ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে এলেন হন্তদন্ত হয়ে। বিশাল সাড়া পড়ে গেল মিলিটারি একাডেমিতে। অল্প সময়ের মধ্যে পুরো মিলিটারি একাডেমি জেগে উঠল। কর্নেল আমলেশের সহকারীরা প্রতিশোধের অঙ্গীকার করল। সিদ্ধান্ত নিল অল্প সময়ের মধ্যেই কাশ্মীরি জঙ্গিদের ধরতে চিরুনি অভিযান শুরু করবে। আমির কাশ্মীরি আর আরিফ কাশ্মীরি বসে আছেন পাহাড়ের ভেতর একটা জঙ্গলে, অপেক্ষা করছেন মোহাম্মদের জন্য। অনেক সময় বয়ে গেল, তবু মোহাম্মদ ফিরল না। উদ্বেগ দেখা দিল তাদের মধ্যে। সম্মানিত ভিউয়ার্স, কি হয়েছিল মোহাম্মদের? মোহাম্মদ কি ফিরতে পেরেছিল মারিয়াম জাফিনাকে নিয়ে? বাকি অংশটুকু শুনতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সরিয়ে দিন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।